পদ্মজাকে নিয়েই যাব, সাথে লাবণ্যও যাবে। দুজনকে কলেজে ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো। আবদার করে বলল, দা ভাই, তুমি কইছিলে আমি পাশ করলে আমার দেশের বাইরে পড়তে পাঠাইবা। সেরি মানুষ বাইরে যাইতি কেন? কলজাটা বড় হয়ে গেছে। রেগে বললেন ফরিনা। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির একবার মজিদকে দেখল, এরপর লাবণ্যকে বলল, সত্যি যেতে চাস? হ। লাবণ্যর মাথায় গাঁটটা মারল আমির, এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা শিখ, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহ্লাদিত হয়ে বলল, পদ্মজা শিখাই দিব? এইটা কোনো ব্যাপার না দা ভাই। আপাতত ঢাকা চল, শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ, এরপর সত্যি পাঠাবো। তুই পাগল হয়ে গেছস বাবু? এই শরীরে একা বাইরে পাঠাই দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা, একটাই তো বোন আমার, নিজের মতো পড়াশোনা করুক। ফরিনা বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মজিদ কথা বলছেন না, মানে তিনিও আমিরের দলে, তাহলে আর কথা বলে কি হবে? আসসালামু আলাইকুম। চলছে ইলমা বেহরুজের লেখা আমি পদ্মজা। এখন পর্যন্ত মোট 9টি পর্ব আপনারা শুনে ফেলেছেন। আজকে আপনাদের পড়ে শোনাবো এই উপন্যাসটির 10ম পর্ব। আপনাদের সব সময় অনুরোধ আমি রাখার চেষ্টা করি এবং যত দ্রুত সম্ভব এই উপন্যাসটি পড়ে শোনাবার চেষ্টা করছি। আপনারাও আমার অনুরোধ রাখবেন আশা করি। বেশি বেশি করে আমি পদ্মজা উপন্যাসটির পর্বগুলো শেয়ার করবেন, লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি ইলমা বেহরুজের লেখা সারা জাগানো উপন্যাস আমি পদ্মজার 10ম পর্ব। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বললে ঢুকতে দিবে না। অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে, যদি একটু পটানো যায়। ঘণ্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে, হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমাচ্ছেন। কখন যে ঘুম ভাঙবে? এভাবে কেটে যায় আরও অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান। পদ্মজাকে বলেন, এখনো আসো? পদ্মজা মৃদু হাসল। নূরজাহান বললেন, অনেকক্ষণ হইছে, যাও এখন ঘরে যাও। পদ্মজার চোখে মুখে আধার নেমে আসে। পরক্ষণেই মিষ্টি করে হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? সে হয়েছে। দাদু, একটা প্রশ্ন করি? করো। রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সারের লাগান শক্তি ওই শরীর, হ্যাল্লগে শরীরে পারবো না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সবসময়? সবাই ডরায়, কেউ যাইব না সাফ করে দিতে। তুমি বেহুদা কথা বলতাছ। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যাওয়ার অনুমতি দিতেন যদি। পাগল হইছো সেরি? কেমনে খামচায় ধরছিল মনে নাই? আর কথা কইও না, যাও এন থেকে। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। 2 তলার বারান্দা থেকে আলগা ঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায় ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্ব হয়। পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির। প্রান্ত প্রেমা স্কুলে গিয়েছে, সে যায়নি।
ইদানিং সে স্কুলে যায় না, ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো এই ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা কানে বাজে। এতদিন হয়ে গেল, তবুও এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে ওঠে। সে নিচের ঠোঁট কামড়ে দুইবার ডাকল, আপা, আপারে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে হেঁটে আসেন, পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, আপনি এখানে এসেছেন কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আরেকটু খেয়াল করে বুঝতে পারল অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই। থুতনির নিচে সবসময় কালো 3টা ফোঁটা দিতেন, সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতেও 2-3 ডজন চুড়ি নেই। 2 হাতে শুধু 2টো সোনার চিকন চুড়ি। পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করল, আপনি আজ সাজেননি? না সাজলে ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী, প্রাকৃতিক সৌন্দর্য, চকচকে গাল, 40-এর উপর বয়স মনেই হয় না। কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আমার সাথে গপ করবা? আমার ঠেকা পড়েনি। পূর্ণার ঝাঁঝালো স্বর। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবে মাত্র। তখন বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি, তবুও শেষ বয়সে আইসে একটা ভুল করে ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফিরিয়ে নিল। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আইছিলাম। আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাক গেছে সব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার দুঃখ নাই। তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি, তোমার 2টা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, কখনো হবেও না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুষে গেছে। ক্রান্ত প্রেমা যখন আমারে বড় আম্মা করে ডাকে, আমার খুশিতে কান্দন আইসা পড়ে। শুধু ভালো লাগে না তোমার এই গোমট মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমার মারে আমি তাড়াতে আসি নাই। সে হয়েছে গিয়া হীরার টুকরা, তার মতো মানুষ হয় না। আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি, সেইটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে। আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও, ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হতে চাই। তোমরা যেমনে বলবা আমি তেমনি চলবো। এই যে দেখো, তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আর সাজি নাই, আর কোনোদিনও সাজবো না। আমি কম সুন্দর নাকি যে সাজতেই হবে? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবুও শক্ত কণ্ঠেই বলল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে, আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কারোর বন্ধুত্বের দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা। এখন তো ভর দুপুর, মাইন্দা রাখো। পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল। এরপর বলল, আম্মা এখনো ঘুমে? হ। আম্মার কি যে হয়েছে, কখনো একদমই ঘুমায় না, আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না। পদ্মজার জন্যে কান্দে দেহি, শরীর দুর্বল হয়ে পড়েছে, এজন্যই ঘুমাচ্ছে।
পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রাঁধছি বলে সকালে খাইলে না, এখন নিয়ে আসি ভাত, পরে খাবো বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল। হেমলতার ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে তো আরও শুকাবে। ডাকা উচিত। পূর্ণা ডাকল, আম্মা, আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকল, ও আম্মা, উঠো এবার, দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা। হেমলতা চোখ খুলেন, চোখের মনি ফ্যাকাশে। তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকল। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিচ্ছুটি বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে উঠালো। হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণ স্বরে প্রশ্ন করেন, কে তুমি? হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল। চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল, আম্মা। সেকেন্ড কয়েক পর পূর্ণার উপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা ছেড়ে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কি রে, কিছু জিজ্ঞাসা করেছি না? হয়েছে, দুপুরের আজান পড়বে। এতক্ষণ ঘুমিয়েছি, আরও আগে ডাকতে পারলি না? ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম করে আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চো চো করছে। কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়? হেমলতা খোলা চুল হাত খোপা করে নেন। এরপর কলপারের দিকে যান। অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারাগাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি খুঁড়ছেন। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে। এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকল, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়। চমকানোর কি এমন হলো? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন, জায়নামাজ ভাঁজ করেন ধীরে সুস্থে। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা পাশে এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বললেন, আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল। এখন রাগ নেই, প্রেমা প্রান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, এরপর কথা বলবো। আমি এখনই বলবো। কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যি একটা সংসার চায়, পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে, আমার কাজকর্মের একজন সঙ্গীও হলো। বয়স তো হচ্ছে, একা সব কাজ সামলানো যায়। আপারও বয়স হচ্ছে, কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো। কয়দিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবি, তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন নয় যে আপার মনে বিষ আছে, আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে, প্রেমা প্রান্তের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। নিঃসন্তান বলি হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। ওনার মা মারা গেছে, বাবা তো নেই, আত্মীয় স্বজনও নেই। এই বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না? সতীন হলেই সে খারাপ হবে, সৎমা হলেই সে খারাপ হবে, এমন কোনো বাণী আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল। এরপর বলল, কিন্তু উনি অনেক সাজগোজ করেন। যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না। শকে ছ উচ্চারণ করেন, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন।
হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা ওড়নার আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে, তুই তোর বাসন্তী খালাকে উচ্চারণ শিখাতে পারবি না? উনি শিখবেন, বললে অবশ্যই শিখবেন। সত্যি? বলেই দেখ। এখন যাব? যা। যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন। সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকল। বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। 2-3 বার ঢোক গিলে ডাকল, শুনুন। বাসন্তী দাঁড়ালেন। পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। কি পড়াইবা? লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছেন না, তবুও পূর্ণার পিছু পিছু গেলেন। বারান্দার চৌকির ওপর পূর্ণা বসল। পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে। পূর্ণা গভীর কণ্ঠে বলল, আপনাকে দন্ত স উচ্চারণ শেখাবো আমি। দন্ত স উচ্চারণ তো আমি পারি, আপনি দন্ত স না বলে দন্ত স বলেন, শুনতে ভালো লাগে না। বলুন দন্ত স। বাসন্তী থতমত খেয়ে যান। চোখ ছোট করে বললেন, দন্ত স। হয়নি। বলুন দন্ত স। দন্ত স। আবারও হয়নি। আচ্ছা বলুন সংসার। 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 সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, উপরে চলে আসছেন কেন? দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন সন্তান। সন্তান। ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন আসছে। আসছে। আরে আবার স উচ্চারণ করছেন কেন? বলুন আসছে। 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 হয়েছে। এবার বলুন সাজগোজ। সাজগোজ। হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত আছে। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীর চলে এসেছে। অতিরিক্ত গরম পড়েছে। বাড়ির চারপাশে এত গাছপালা, তবুও একটু বাতাসের দেখা নেই। আমিনা লতিফা বাতাস করছে। পদ্মজা, ফরিনা, রিনু খাবার বেড়ে দিচ্ছে। পদ্মজা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকায়, বলল, আম্মার সাথে। এখন বসো না, জেদ ধরবেন না, অনুরোধ। ফিসফিসিয়ে বলল পদ্মজা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায়। বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে। আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। পদ্মজা ঠোঁট কামড়ে হাসি। আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করল আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করল না। কি অদ্ভুত! বউয়ের প্রতি বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই যে স্পষ্ট বোঝা যাচ্ছে। রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে। রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে। খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা। আচমকা রানী গড়গড় করে বমি করতে আরম্ভ করল। সবাই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফরিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে গেল। রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে। আমিনা হায় হুতাশ করে বিলাপ করছেন, আমার শরীরের কি হইল? কয়দিন ধরে খালি বমি করতেছে। জিনের আসর লাগলো নাকি? কতবার কইছি যন্তন ঘর থেকে বাইর না হইতে। লাবণ্য তথ্য দিল, আপা রাতেও ছটফট করে, ঘুমাতে পারে না।
আমিনা কেঁদে কুল পাচ্ছেন না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন, আমার শরীরের কি হইল? রানী ক্ষীণ স্বরে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন, এই সেরি, তোর শরীর খারাপ শেষ কবে হইছে? 2 মাস হবে। কথাটা বলে রানী চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে উপরে তাকায়। সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে যেন তাকিয়ে আছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, এমন কিছু হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতেছেন, আমার সেরি এমন না। এইটা কবিরাজ আইলে কওয়া যাইব। এই সিঁড়ির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয়, কাইটটা গাঙ্গে বাসাইয়া দিয়াম, মনে রাখো বউ। নূরজাহান বললেন রাগী স্বরে। রানীর গলা শুকিয়ে কাঠ, হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে। একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে উঠলেন, ও রানী! রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাথারি মেরেছেন, কারো কথা শোনেননি। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে, রানী গর্ভবতী, এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মদন, লতিফা, রিনু ভয়ে আধমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর বের করে, নিশ্চিত সবাই তাদেরই ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে। সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল। ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাঁদছে। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক, তবে ভালোও তো বাসে। দরজার বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, আম্মা, দা ভাই, লাবণ্য, কই তোমরা? আব্বা মাইরে ফেলতাছে, বাঁচাও আমারে, বাঁচাও তোমরা। লাবণ্য, কই তুই? আম্মা! দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেননি, এক নিঃশ্বাসে মেরে গেছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বশে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন, আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবি 2 হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে, আল্লাহর দোহাই লাগে, আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, পারেনি। যখন কড়া টানার জন্য প্রস্তুত হয়, তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপুর হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন, ছুটে আসেন রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নেমে আসেননি। রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন, তো গিয়েছেনই, আর নিচে আসার নাম নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন? কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে। ফরিনা আমিনাকে বললেন, সেরির বিয়া দিতে কইছিলাম, দিলি না। সেরির কথা শুনছিলি তোরা? এখন তো মজা বুঝতেই হইব। 20 বছরের যুবতী সেরি এখন বাপের ঘরে তাহে। আমিনা কিছু বলতে পারলেন না, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করেন। ফরিনাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো, এই আগামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘোমটা টানা। ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপকে রায়? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ বেয়ে জলের ধারা নামছে। ফরিনা তেজ নিয়ে বললেন,
কিরে সেরি, এখন কথা হয় না কেন? বাচ্চার বাপের নাম কিতা? কইবি তো, বিয়া তো দেওয়ান লাগবো। তবুও রানী চুপ। তার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন। লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য, সত্য বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরও এই দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড় গড় করে বলতে থাকল, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে। দুইজনে প্রায় দেখা করে বাড়ির পিছনে, খালের পাড়ে। অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বলেন, এই সেরি, চুপ কর, এখন মেলাইতেছস কেরে? কুকাম করার সময় মনে আসিল না? আমরারে কইতে পারলি না তোর আবদুল্লারে পছন্দ? আর আব্দুলি কেমন ধাঁচের মানুষ, প্রস্তাব লইয়া আইতে পারে নাই? তোরে ডাইকা লইয়া কুকাম করে বেড়াইছে। নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফরিনা পাল্টা প্রশ্ন করলেন, কয়দিন তর্স হয় নাই? শরীর গরম হয়ে গেছিল বেশি? খারাপ সিরে কোনহানের? আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুলে ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করছে এই কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় কে কেমন। আমির উত্তরে কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র। রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে, আকুতি করে বলল, দা ভাই, ওনারে কিছু কইও না, ওনারে মাইরো না। আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, ওনারে মাইরো না। কি পাগলামি করছিস? পা ছাড় রানী। দা ভাই, দোহাই লাগে। আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো। এরপর কোমল কণ্ঠে বলল, কিছু করব না, শুধু নিয়ে আসব, বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা ভাই? সত্যি। রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মজা ধরে ফেলে। আমিনা ফরিনা এগিয়ে আসেন। এরপর রানীকে ধরে বিছানায় শুইয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়। যখন যেখানে যেতে বলেছি তখন সেখানেই গিয়েছে। দ্বিতীয়বার ভাবেনি, অন্ধভাবে ভালোবেসেছি। কতদিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তিকর হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে। এই হাসি বেশিক্ষণ থাকল না। বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল। আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদানী নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ। সূর্যমামার ঘুম ভাঙতে তখনও বাকি, তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকের ওম ঝেড়ে ফেলে অজু করে আসে। এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়। গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেননি। আজ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখল রানী মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে।
রাতে ঘুমায় না, নিজের মতো জগৎ করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়, যখন ইচ্ছে হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর জায়গা ত্যাগ করল। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকল। ফরিনা বেগম তাসবিহ পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, উইট্টা পড়ছ তুমি? চুলায় আগুন ধরাইছ? পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করল। ফরিনা এ নিয়ে কথা বাড়ালেন না, মৃদু কণ্ঠে আদেশ করলেন, লাবণ্যরে ডাইক্কা তুলো গিয়া, সেরিটা আইজও মানুষ হইল না। ভোরের আলো ফুটে গেছে, হ্যাঁ এখনো ঘুমায়। আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো। এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি, ভেতরে ঢুকল। পদ্মজা আওয়াজ করে দরজা খোলে, তাও রানীর ভাবান্তর হয় না। সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকল, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য আড়মোড়া ভেঙে ঘুমো ঘুমো চোখে পিটপিট করে তাকিয়ে উঠল, বলল, আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগল। যখন বুঝতে পারল, লাফিয়ে উঠে বসল। বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল, কি বললি? কি বললি এটা? দেখ কলিজাটা লাফাইতাছে। কি ভয়ানক, কি ভয়ানক কথা মনে করাই দিলি। উফ। পদ্মজা হাসল, বলল, কলিজা লাফায় না, বুক ধুকপুক করে। হ্যাঁ, ওইটাই ওইটাই। আমি ফেল করব, রানী আপার মতো মাইর খাবো, দেখিস। আমার শ্বাসকষ্ট হইতেছে। লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুম আসেনি। ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে। পদ্মজা লাবণ্যর ছটফটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছুই হবে না, দেখিস। বেহুদা চিন্তা করছিস। সূর্য উঠে যাবে, নামাজ পড় জলদি, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায়। এইবার পদ্মজা হেসে ফেলল। রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা 2 পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকল, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্টরা বুঝি এক জোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে। রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমার বুদ্ধিমতী কয়। তুমি একটা বুদ্ধি দাও না, এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি। আমারে দেখাই দিবা শান্তির পথ। মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খোঁজে। পদ্মজার চোখ টলমটল করে ওঠে। সে ঢোক গিলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো। নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, একদিন ঠিক শান্তি খুঁজে পাবা। আমার মতো পাপীর আল্লাহ কবুল করব? আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়ে দেখো। আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন। রানী জানালার বাইরে তাকায়, আম গাছের ডালে চোখ রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে? ব্যভিচার করেছ আপা, বিয়ের আগে এভাবে। থাক আপা, এইসব ভেবো না আর। যা হওয়ার হয়েছে। দুনিয়া তার চাউনের বা পাওনের কিচ্ছু নাই আমার। আখিরাতের জন্য সম্পদ জমায় এবার। রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা মাথায় সোজা সিথি করে সব সময়। এক অংশ সিথি দেখা যাচ্ছে, বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র দেখতে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতের সম্পদ এবাদত, খাঁটি এবাদত। তুমি খুব ভালো পদ্মজা।
রানী মৃদু হেসে বলল। তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসল, বলল, এখন নামাজ আদায় করতে পারবে? তাহলে পড়ে নাও। ওই দিনটার পর আর গোসল করি নাই। আজ করবে কিন্তু? করব। আসি? আসো। পদ্মজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ায়, পিছন ফিরে একবার রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ, ক্ষমা করে দাও রানী আপাকে, শান্তির পথে ফিরে আসা রহমত দাও। বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমির সেই সকাল 10টায় বের হয়েছে। এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন, ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য। পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে, আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে। সে এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। কতদিন হলো দেখা হয় না। প্রথম প্রথম মায়ের জন্য প্রায় সে কাঁদত। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আসরের আজান পড়ছে, এখনো ফিরেনি আমির। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখল, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। আমিরের সাথে হেমলতা পূর্ণা এসেছে। দুজনের পরনে কালো বোরখা। 3জন আলগা ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। মাথার ওপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর পথিক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয়, ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে 2 তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল, তবুও দৌড় থামল না। সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বড় বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে বুকে। পদ্মজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয়। পূর্ণা পদ্মজাকে দেখেই জড়িয়ে ধরে ফোপাতে থাকল। পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের? এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারিস, বোনকে মনে পড়ে না? শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা। এরপর বললেন, মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা? তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার, যদি মা বাবা সহজে আসতে না পারে? আপা, আমার তোমাকে খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, আমারও মনে পড়ে। হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন, 750 মার্ক পেয়েছিস, স্টার মার্ক, ফার্স্ট ডিভিশন। এই খুশিতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গাল ঠোঁট চোখের জলে ভেজা। এমত অবস্থায় হাসল, তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে। তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন। ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে। ওনার মুখ আগে আগে ছুটে, আম্মাকে কিছু বলবেন না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন, আমির ধরে নিয়ে আসলো। মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বললেন, বলেছেন এই অনেক, বললেই হবে না, করতে হবে। কয়দিন কিন্তু থেকে যাবেন? এটা বলবেন না, আজই ফিরতে হবে আমার, কিছুক্ষণ থেকেই চলে যাব। প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন? আবার আসবো, অনেক দিন থেকে যাব। আজকে রাতটা থেকে যান।
আম্মা, আজ থেকে যাও আমার সাথে, পদ্মজা অনুরোধ করে বলল। হেমলতা হাসলেন। ফরিনা কিছু বলছেন না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান। কেমন ধারালো চোখের দৃষ্টি, যেন একবার তাকিয়েই ভেতরের সব দেখে ফেলতে পারে। আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী। তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়ি নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছেন। হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন, আপা, কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করেছে খুব? হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন, তারপর বললেন, কি বলছেন আপা, বিরক্ত হইতাম কেরে? এই প্রথম আইছেন, খুশি হইছি। তাই বলুন। দরজায় দাঁড়াইয়া গপার কতক্ষণ হইব, ঘরে আইন। ফরিনা দ্রুত সটকে পড়েন। সদর ঘরে আগে আগে হেঁটে আসেন, হাঁপাতে থাকেন, বিড়বিড় করেন, মহিলা এত চালাক, সত্যি সত্যি সব বুঝা ফেলে। হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখে চেপে সেকেন্ড দুয়েক হাসলেন। হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসল। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা এখন হাওলাদার বাড়িতেই আছে। দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আমির এখনও লাবণ্যর ফলাফল কাউকে বলেনি। সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকল, লাবণ্য, এই লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যর বুকের ধুকপুকানি থেমে যায়। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা নিশ্চিত ফিল করেছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে। আমির আবার ডাকল, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো, তখন কিন্তু গায়ে বেশি মার পড়বে। লাবণ্য তড়ি ঘড়ি করে বিছানা থেকে নামে, গায়ের ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমির চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে উঠে কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর ম্যাট্রিকে পাশ করাম কসম। এই বছরই তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার ম্যাট্রিক দিবি কেন? লাবণ্য চকিতে তাকালো, তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসল। লাবণ্য খুশিতে কেঁদে দিল। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আর একটুর জন্য ফেল করিসনি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রিদওয়ান হাওলাদার। হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে চোখ পড়তেই রিদওয়ান বিব্রত হয়ে ওঠে, চোখ সরিয়ে নেয়। একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন। রিদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায়। এই যেন সাপুরে ও সাপের খেলা। রাতের খাবার শেষ হয়েছে সবে মাত্র। এশার আজান পড়েছে অনেক আগে। পূর্ণা পদ্মজা ও লাবণ্যকে পেয়ে পুলকিত, আনন্দ বয়ে যাচ্ছে মনে। একটু পর পর উচ্চস্বরে হাসছে। হেমলতা একবার ভাবলেন নিষেধ করবেন এত জোরে হাসার জন্য। এরপর কি ভেবে আর নিষেধ করলেন না। তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন। আমির সবার মনোযোগ পাওয়ার জন্য বলল, আমার একটা কথা ছিল। সবাই আমিরের দিকে তাকালো। আমির নির্দ্বিধায় বলল, আগামীকাল ফিরব আমি। হেমলতা বললেন, ঢাকায়? জি, পদ্মজাকে নিয়েই যাব, সাথে লাবণ্যও যাবে। দুজনকে কলেজে ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো। আবদার করে বলল, দাভাই, তুমি কইছিলে আমি পাশ করলে আমার দেশের বাইরে পড়তে পাঠাইবা। সেরি মানুষ বাইরে যাইতি কেন? কলজাটা বড় হয়ে গেছে? রেগে বললেন ফরিনা। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির একবার মজিদকে দেখল,
এরপর লাবণ্যকে বলল, সত্যি যেতে চাস? হ। লাবণ্যর মাথায় গাঁটটা মারল আমির। এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা শিখ, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহ্লাদিত হয়ে বলল, পদ্মজা শিখাই দিব? এইটা কোনো ব্যাপার না দা ভাই। আপাতত ঢাকা চল, শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ, এরপর সত্যি পাঠাবো। তুই পাগল হয়ে গেছস বাবু? এই শরীরে একা বাইরে পাঠাই দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা, একটাই তো বোন আমার, নিজের মতো পড়াশোনা করুক। ফরিনা বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মজিদ কথা বলছেন না, মানে তিনিও আমিরের দলে। তাহলে আর কথা বলে কি হবে? এই সংসারে এমনিতেও তার দাম নেই, কেউ কথা শোনে না, নিজের মতোই বকবক করেন। ফরিনা উঠে চলে যান। হেমলতা বললেন, কালই চলে যেতে হবে? 2-3 দিন পর হবে না? আমির নম্রভাবে বলল, না আম্মা, আমি 8 বছর হলো ঢাকা গিয়েছি। এর মধ্যে এই প্রথম 3 মাসের ওপর গ্রামে থেকেছি, ব্যবসা ফেলে এসেছি। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সামলে ছিল, এখন তো ভাইয়াও চলে এসেছে, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যত দ্রুত সম্ভব যেতে চাই, আপত্তি করবেন না? হেমলতা পদ্মজার দিকে চেয়ে বললেন, তাহলে আগামীকালই যাচ্ছ? জি, আব্বা আমাকে তো অনেক আগেই বলেছি, পদ্মজাও জানে, কিন্তু পদ্ম ভাবেনি সত্যি সত্যি যাব। দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে। কাল চলে যাব বলে আজ আপনাকে নিয়ে এসেছি। আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হয়। হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর বললেন, তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না। মজিদ অবাক হয়ে বললেন, আত্মীয় হলেন এতদিন, এখনো জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল। আমি তো ভেবেছি জানেন, তাই বলিনি। আম্মা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়। এ কাজে আব্বা, রিদওয়ান ভাইয়া, চাচা আছে। তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গোডাউনে রাখা হয়, আমাদের অফিসও আছে। গোডাউন আর অফিসের সব কাজ আমাকে সামলাতে হয়, বলতে পারেন আমারই সব। অনেক বড় ব্যাপার, হেসে বললেন হেমলতা। তিনি জানতেন না আমির এতটা বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কম কথা নয়, এই সম্পর্কে মোটামুটি তিনি জানেন, কলেজ থাকাকালীন জেনেছেন। পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে। পদ্মজা বলল, কথা বলছিস না কেন? কাল চলে যাবে আপা? তাই তো কথা হচ্ছে, আমার খুব মনে পড়ে তোমাকে। কাঁদছিস কেন? আসবো তো আমি। সে তো অনেক অনেক মাস পর পর। পদ্মজা কিছু বলতে পারল না। হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে। খলিল, আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছে। বিকেল থেকে রিদওয়ানের দেখা পাওয়া যাচ্ছে না। পদ্মজা হেমলতার উপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল, আম্মা খুব শুকিয়েছে, খায় না? না, মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায়, তবুও খায় না। জোর করে খাওয়াতে পারিস না? ধমক মারে, শুনে না কথা। আম্মা ঘাড়তেরা? ঠিক বলেছ। উনি কেমন? ঝগড়া করে আম্মার সাথে? উনিটা কে? আব্বার প্রথম বউ। তুমি তো দেখতেও চাওনি। শ্বশুরবাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না। বল না, কেমন আদর করে তোদের? ভালো, খুব সহজ সরল, আম্মাকে খুব মানে। প্রেমা প্রান্তকে অনেক আদর করে, দেখতেও খুব সুন্দর। আগে সাপুরের বউদের মতো সাজত, আমার পছন্দ হয় না বলে এখন আর সাজে না। তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস? এখন করি না। তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো? সে তোর জানতে হবে না। তাহলে উনি ভালো, তাই তো? মিলেমিশে থাকিস তাহলে। ঢাকা যাওয়ার আগে দেখে যাও একবার। বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে নেই আমার। পদ্মজা থমথমে স্বরে বলল। পূর্ণা বলল, আচ্ছা, আমি আজ তোমার সাথে ঘুমাবো।
ঘুমাবি, আম্মার খেয়াল রাখবি। আমাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে, সারাক্ষণ ভাবে। তুই কথা বলবি, সময় দিবি। আমি তোমার মতো সব সামলাতে পারি না। চেষ্টা করবি, ভোরে উঠে মগা ভাইয়াকে পাঠাবো আব্বা আর প্রেমা প্রান্তকে নিয়ে আসতে। সবাইকে চোখের দেখা দেখে যাব। পূর্ণা পদ্মজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কান্না পাচ্ছে খুব। কত দূরে চলে যাবে তার আপা। পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরের আর্তনাদ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, খুব দ্রুত আসব। পদ্মজা মাঝে শুয়েছে, তার দুই পাশে হেমলতা আর পূর্ণা। পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে, আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে। হেমলতা নীরবতা ভেঙে পদ্মজাকে বললেন, পদ্ম। আম্মা। শহরে নিজেকে মানিয়ে নিবি, শক্ত হয়ে থাকবি, আর মনে রাখবি কেউ কারোর না, সবাই একা। সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবি, নিজের ওপর আস্থা রাখবি, সৎ পথে থাকবি। কখনো কারো ওপর নির্ভরশীল হবি না। যদি তুই কারো উপর ভালো থাকার দায়িত্ব দিয়ে দিস, কখনো ভালো থাকবি না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয়। নিজেকে কখনো একা ভাববি না। যেখানেই থাকি আমি, আমার প্রতিটা কথা তোর সাথে মিশে থাকবে, ছায়া হয়ে থাকবে। আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য সফল হলে আর বেঁচে থাকার মানে থাকে না, মৃত্যুতে ঢলে পড়ে। আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেয়া, বড় করে তোলা, বাস্তবতা দেখানো। সেই দায়িত্ব কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু। পদ্মজা চাপা স্বরে বলল, কি সেটা? জানি না। তুমি এত কি ভাবো আম্মা? মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? খাওয়া দাওয়া ঠিকমতো করবে। আমি পরের বার এসে যেন দেখি মোটা হয়েছ। হেমলতা হাসলেন। সাদা ধবধবে দাঁত ঝিলিক মারে। তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, পরের বার যখন আসবি একদম অন্যরকম দেখবি। কথা দিচ্ছ? দিচ্ছি। পদ্মজা হাসল। পূর্ণা বলল, আমাকেও জড়িয়ে ধরো আপা। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে, আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরেন। তারপর বললেন, এবার চুপচাপ ঘুম হবে, কোনো কথা হবে না। মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে কান খাড়া করে শুনেন কেউ হাঁটছে। কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন। সাবধানে দরজা খুলে বেরিয়ে পড়েন। পায়ের শব্দটা যেদিক দিয়ে এসেছে সেদিকে যান। সাদা পাঞ্জাবি পরা একটা পুরুষের অবয়ব দেখতে পান। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন, রিদওয়ান। রিদওয়ান কেঁপে উঠে পিছনে ফিরল। চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে যে অপ্রস্তুত হয়ে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে। হেমলতা প্রশ্ন করলেন, এত রাতে এখানে কি করছো? যে হাঁটছিলাম। এত রাতে? প্রায় হাঁটি, জিজ্ঞাসা করতে পারেন অন্যদের। হেমলতা রিদওয়ানকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিয়ে বলল, কোনোভাবে আমাকে খুন করতে এসেছ কি? রিদওয়ান থতমত খেয়ে গেল। বলল, না 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 না, আপনাকে কেন খুন করতে যাব? প্রমাণ সরাতে। হেমলতার সহজ কথা। রিদওয়ান হঠাৎই অন্যরকম স্বরে কথা বলল, সে তো আমিও একজন প্রমাণ, স্বচক্ষে দেখা জলজ্যান্ত প্রমাণ। আপনি আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন, যেহেতু দুজনেই একই পথের। কাউকে কারোর খুন করার প্রয়োজন নেই। আমি এখানে অন্য কাজে এসেছি। হেমলতা কঠিন চোখে তাকান, পরপরই চোখ শীতল করে নিয়ে বললেন, শুভরাত্রি। রিদওয়ান হেসে হেলে দুলে হেঁটে চলে যায়। হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান। হাঁটার পূর্বেই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভাগ্যিস আওয়াজ হয়নি। তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন। বাম হাতের মাংসপেশি শক্ত হয়ে আছে।
হাত নাড়াতে কষ্ট হয়, ভর দিয়ে ওঠা আরও কষ্টদায়ক। তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ। পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসে। অন্যদিন ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে। আজ দেরি হয়ে গেল। পূর্ণাকে তুলে নিয়ে যা, একসাথে অজু করে নামাজ পড়তে বস। হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো। তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন, পূর্ণাকে একটু বুঝ দিস, নামাজ পড়তে চায় না। আচ্ছা আম্মা। পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপারে যায়। এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসল। নামাজ শেষ করে হেমলতার পাশে এসে দাঁড়ালো পদ্মজা। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন। পদ্মজা হেমলতার চোখ দেখে বলল, আম্মা, তোমার চোখ এমন লাল হলো কেন? হেমলতা দুই চোখে হাত বুলিয়ে বললেন, রাতে ঘুমায়নি তাই। কেন কেন ঘুমায়নি? কিরকম দেখাচ্ছে তোমাকে? বিছানায় পড়াটাই শুধু বাকি। কিছু চুল পদ্মজার মুখের ওপর চলে এসেছে। হেমলতা তা কানে গুজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি। হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, আমার খুব মনে পড়ে তোমাকে, চলো আমার সাথে, একসাথে থাকবো। তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার? পাগল হয়ে গেছিস? মেয়ের জামাইয়ের বাড়িতে কেউ থাকে? 2-3 দিন হলে যেমন তেমন। হেমলতার শরীরের উষ্ণতা পদ্মজাকে ওম দিচ্ছে। মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি। পদ্মজা কান্না করে দিল। হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন, সকাল সকাল কেউ কাঁদে? বাড়ির বড় বউ তুই, শাশুড়ি কি করছে আগে আগে দেখে আয়, যা। পদ্মজা আরও কাঁদতে থাকল। কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে, আবার ভিজে যাচ্ছে। বুকটা হাহাকার করছে। কত দূরে চলে যাবে সে? কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পিছন থেকে শোনা যায় হেমলতা বলছেন, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করল। এরপর রান্নাঘরের দিকে চলে গেল। পদ্মজা ঘর ছাড়তেই হেমলতার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত জল মোছেন। পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে। কখন ঘুমালো? হেমলতার হাসি পেয়ে গেল। তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন। পদ্মজা রান্নাঘরে ঢুকতেই ফরিনা মুখ ঝামটালেন। আইসো কেন? যাও ঘুমাও গিয়া। কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি, মিনমিন করে বলল পদ্মজা। বুঝবা কেন? মা এসে তো, হাওড়ির লগে তো আর মায়ের মতো মিশতে মন চায় না। পদ্মজা অবাক হয়ে তাকালো, আবার চোখ নামিয়ে বলল, আমি তো মিশতেই চাই, আপনি সবসময় রেগে থাকেন। মুখের ওপরে কথা কইবে না, যাও এখন। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। ফরিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কইতেই যাইবা কা নাকি? জোর করে তো কাম করা উচিত, এই বুদ্ধিটা নাই? পদ্মজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে, কিন্তু ফরিনা করতে দেন না। এজন্যই সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছেন? সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকল। ফরিনা গলার স্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন, হইছে, কাম করতে হইব না। এরপর তোমার মায়ে কইব দিনরাত কাম করাই তার শরীরে। যাও, বাইরে যাও। পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লতিফা ঠোঁট চেপে হাসছে। ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, আমি করবটা কি? পদ্মজার মাথা থেকে ঘোমটা সরে গেছে, মুখটা দেখার মতো হয়েছে। ফরিনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন, আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন। এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন।
এত শান্ত, এত নম্রভদ্র। হেমলতার হিংসে হয়, হেমলতাকে হিংসে হয়, হেমলতার গর্ভকে হিংসে হয়। পদ্মজার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার, কিন্তু এখন নেই। তার উপর থেকে যাই বলুন না কেন, তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক, অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নয়, রানীর আসনে থাকার জন্য। পদ্মজা ফরিনার 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে। সে সাহস পেল, ফরিনার কাছে এসে দাঁড়ালো। ফরিনা চোখ মুখ কুঁচকে প্রশ্ন করলেন, গ্যাস দাস কেন? পদ্মজা শিমুল তুলোর ন্যায় নরম স্বরে বলল, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বকাগুলোকে। আপনি খুব ভালো। ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন, হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকান। পদ্মজা বলল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা? ফরিনা কিছু বলতে পারলেন না। এই মেয়েটা এত অদ্ভুত, এত ভালো কেন? পদ্মজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকোনো ক্ষত জ্বলে উঠেছে। ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে। কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা? ভরসা করা যায়? পদ্মজার মায়ামাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপাড় শুরু হয়েছে কেন? 32 বছর আগের সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল? যে কালো রাত্রির জন্য আজও এই সংসার, এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না, প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন। সেই যন্ত্রণা কেন বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে? উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে। ফরিনা মৃদু কেঁপে উঠলেন। এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার বুক ধুকপুক ধুকপুক করছে। হাওলাদার বাড়ির থেকে ডানে 2 মিনিট হাঁটার পর ঝাউরা নামের একটি খালের দেখা পাওয়া যায়। খালের পাশে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। পদ্মজার পরনে কালো বোরখা। লাবণ্য যাবে না। সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রেমা, প্রান্ত, মোর্শেদ, বাসন্তী সবাই সকালেই এসেছে। সবার সাথে কথা হয়েছে। পূর্ণা হেঁচকি তুলে কাঁদছে। হেমলতা পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন। তারপর বললেন, ঠিকমতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি, কাঁদবি না কিন্তু, একদম কাঁদবি না। তুমি কাঁদছ কেন আম্মা? না না, কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরকা ভিজে একাকার। একদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলেছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, পারছেন না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতে। তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হচ্ছে তো। আমির, নিয়ে যাও আমার মেয়েকে। যা মা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পা ছুঁয়ে সালাম করল। পদ্মজার দেখা দেখি আমিরও করল। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে। আমার প্রতিটা কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয়, শিক্ষায় কালি যেন না লাগে। পদ্মজা ফিরে চেয়ে বলল, ভুলব না আম্মা, কখনো না। তুমি চোখের জল মুছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা 3য়বারের মতো চোখের জল মোছেন। এরপর হাত নেড়ে বিদায় জানান। ট্রলার ছেড়ে দেয়। দুজনের চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। কাঁদছেন মোর্শেদ, তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি।
হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষহ হয়ে উঠবে। আরও কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মুখের জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে। শুনতে শুনতে শেষ হয়ে গেল ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসটির 10ম পর্ব। যারা অন্য পর্বগুলো এখনো শোনেননি, অনুরোধ থাকবে একটু সময় করে শুনে আসার জন্য। আশা করি ভালো লাগবে। এই 10ম পর্বের পর আর বাকি থাকবে মোট 1টি পর্ব। আমি পদ্মজা উপন্যাসটিকে লেখিকা মোট 2টি পর্বে ভাগ করেছেন, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে আমাদের মোট 11টি পর্ব মিলে প্রথম ভাগ শেষ হয়ে যাবে। সেই 11টি পর্বের আজকে 10টি পর্ব আপনারা শুনে ফেললেন, আর বাকি থাকলো মোট 1টি পর্ব। প্রথম ভাগ শেষ হওয়ার ঠিক পরপরই আবার আমরা শুরু করব দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ পর্ব 1, পর্ব 2, পর্ব 3, এভাবে এইরকম 10টি বা 11টি পর্ব হবে আশা করি। তাহলে দেরি না করে শুনে ফেলুন আমি পদ্মজা উপন্যাসটির বাকি পর্বগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।